পুরো ৮০ এবং ৯০ দশক ঢালিউড তথা বাংলা চলচ্চিত্র শিল্প রাজত্ব করা চার নায়ক জসিম, আলমগীর, ইলিয়াস কাঞ্চন এবং রুবেল। সত্যিকার অর্থে ৮০ এবং ৯০ দশকে এই চার নায়কের মধ্যে কে বেশি জনপ্রিয় ছিল এবং ৮০-৯০ দশকে কে এক নাম্বার নায়ক ছিল, বন্ধুরা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। যেমন ৯০ দশকের শেষের দিকে একক নায়কের রাজত্ব চলে আসে। ৯০ দশকের শেষের দিকে মান্না একক নায়ক হিসাবে রাজত্ব করেন বাংলাদেশ ফিল্মে, আর বর্তমানে শাকিব খান। তবে বন্ধুরা ৮০ ও ৯০ দশকে কে ছিল নাম্বার ওয়ান, এই ভিডিওতে আমরা তা জানতে পারবো। তাহলে চলুন বন্ধুরা একে একে আমরা দেখে নেই। সুপারস্টার নায়ক জসিম, সুপারস্টার ভিলেন জসিম। জসিম প্রথম ভিলেন চরিত্রে হাজির হন রূপালী পর্দায়, আর ভিলেন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এবং নায়ক হিসাবে অভিনয় করে জসিম রাতারাতি সুপারস্টার হয়ে যান। জসিম ১৯৮০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত অমর শরীফ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসাবে তারকা খ্যাতি পান, অর্থাৎ সুপারস্টার নায়ক বনে যান। নায়ক হিসাবে জসিমের স্বর্ণযুগ ১৯৮৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত। উল্লেখিত স্বর্ণযুগে জসিম ছিলেন ঢালিউডের বক্স অফিস কাঁপানো শীর্ষ চার নায়কের এক নায়ক, কারণ জসিম ছিলেন অ্যাকশনের কিং। তার সিনেমা মানেই ছিল অ্যাকশনে ভরপুর। ১৯৯৮ সালের ৮ অক্টোবর জনপ্রিয়তা ধরে রাখা অবস্থায় মারা যান নায়ক জসিম। সুপারস্টার নায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা চলচ্চিত্রের মধ্য দিয়ে পর্দা নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন। ইলিয়াস কাঞ্চন ১৯৮৩ সালে আঁখি মিলন চলচ্চিত্রে অভিনয় করে লাইমলাইটে আসেন এবং ১৯৮৮ সালে ভেজা চোখ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসাবে তারকা খ্যাতি পান, অর্থাৎ সুপারস্টার হয়ে যান। নায়ক হিসাবে ইলিয়াস কাঞ্চনের স্বর্ণযুগ ১৯৮৮ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত। উল্লেখিত স্বর্ণযুগে ইলিয়াস কাঞ্চন ছিলেন ঢালিউডের বক্স অফিস কাঁপানো চার নায়কের এক নায়ক। ১৯৯৯ সালে ইলিয়াস কাঞ্চনের জনপ্রিয়তা ব্যাপক হারে কমে যায়, যা পরবর্তী সময়ে অব্যাহত থাকে, কারণ ১৯৯৯ সাল থেকেই চলে আসে একক নায়কের রাজত্ব। সুপারস্টার নায়ক রুবেল। রুবেল ১৯৮৬ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসাবে তারকা খ্যাতি পান, অর্থাৎ সুপারস্টার নায়ক বনে যান। নায়ক হিসাবে রুবেলের স্বর্ণযুগ ছিল ১৯৯০ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত। উল্লেখিত স্বর্ণযুগে রুবেল ছিলেন ঢালিউডের বক্স অফিস কাঁপানো চার নায়কের এক নায়ক। ১৯৯৯ সাল থেকে রুবেলের ফ্লপ চলচ্চিত্র বাড়তে থাকে, যা পরবর্তী সময়ে অব্যাহত থাকে। ২০০০ দশকে রুবেলের ছবি মুক্তি পেলেও ৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকে ছবিগুলো যেভাবে ব্যবসা করে ২০০০ দশকে সেভাবে ব্যবসা করতে ব্যর্থ হয়। ২০০০ দশকে রুবেলের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। সুপারস্টার আলমগীর। আলমগীরের অভিনীত প্রথম চলচ্চিত্র আলমগীর কুমকুম পরিচালিত যুদ্ধভিত্তিক আমার জন্মভূমি ১৯৭৩ সালে মুক্তি পায়। আলমগীর ১৯৭৩ সালে চলচ্চিত্রে আসলেও আলমগীরের স্বর্ণযুগ শুরু হয় ১৯৮৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত। আলমগীর ৮০ ও ৯০ দশকে দাপটের সঙ্গে কাজ করেন। আলমগীর সব ধরনের চরিত্রে ছিলেন পারদর্শী। আলমগীর পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চরিত্র ছিলেন সফল নায়ক। এই চার তারকার স্বর্ণযুগ বলতে সেই সময় বোঝায় যে সময় একজন তারকা ব্যাক টু ব্যাক হিট সুপার হিট চলচ্চিত্র উপহার দেয়। সুপারস্টার বনে যাওয়ার পর যদি দেখা যায় কোন সুপারস্টার তারকার ব্যবসা সফল চলচ্চিত্র ফ্লপ চলচ্চিত্র সমান হয়, তখন সেই সুপারস্টার তারকা হয়ে যায় সাবেক সুপারস্টার। তো বন্ধুরা অনেকেই বলে থাকেন ৮০ ও ৯০ দশকে ইলিয়াস কাঞ্চন ছিল এক নাম্বার নায়ক, কেউ বলেন জসিম, আবার কেউ রুবেল, কেউ বলেন আলমগীর। আসলে ৮০ ও ৯০ দশকে একক নায়কের রাজত্বই ছিল না। ওই সময়ে অর্ধ ডজন নায়ক ছিল যারা সমানে সমানে অভিনয় করে গেছেন, কারণ ৮০ ও ৯০ দশকে যার সিনেমায় মুক্তি পেয়েছে তার সিনেমায় একটার পর একটা ব্যবসা সফল হয়েছে। তাই যারা বলে ৮০ এবং ৯০ দশকের এক নাম্বার নায়ক জসিম বা ইলিয়াস কাঞ্চন, রুবেল, আলমগীর, তারা ভুল বলেন। আসলে ৮০ ও ৯০ দশকে এক নাম্বার নায়ক ছিল না। যেমন বর্তমানে তামিল, বলিউড, হলিউডে কোনো নাম্বার ওয়ান নায়ক নেই, তেমনি বাংলাদেশেও ৮০ এবং ৯০ দশকে কারো থেকে কেউ কম ছিল না। হাড্ডাহাড্ডি লড়াই হতো ওই সময় নায়কদের মধ্যে। তো বন্ধুরা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।